আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন ভেরি 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 আনফরচুনেট। আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন। যে আগামীতে আওয়ামী লীগের যে আপনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন, এই বিষয়ে কি একটু কিছু বলবেন? যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এই বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনেকেই আপনারা প্রশ্ন তুলেছেন, অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। এমন প্রশ্ন সারা বিশ্বে ছড়িয়ে গেছেন। উনি জাপানে গিয়ে পদত্যাগ করেছেন, উনি বাংলাদেশে বয়ে পদত্যাগ করেছেন, উনি সেনাবাহিনীর চাপে করছেন, উনি বিএনপির চাপে করছেন। এমন মন্তব্য, এমন ভিডিও বিভিন্ন জায়গায় দেখতেছেন। আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে এবার সেনাবাহিনী মুখ খুলেছেন। সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়ে জানিয়ে দিয়েছেন আসলে দেশের পরিস্থিতি কি। এদিকে বিএনপির রবিন ফারহানা উনি অনেক তাচ্ছতিচ্ছিল্য করে কথা বলেছেন। ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন। যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে। সোহেল ভাই, আগামীতে আওয়ামী লীগের যে আপনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন, এই বিষয়ে কি একটু কিছু বলবেন? যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, পিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে।
না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ভিশনের ফুল আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনি আমাকে বলেন, আজকে যদি এই আন্দোলন সফল না হতো, আসিফ, সার্জিস, হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের, ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল, তারা হয়তো বা টিকেও যেতে পারতো, মানে এদিক সেদিক পালিয়ে। সেনাপ্রধান পারতো, ওনার কোর্ট মার্শাল হতো না, ওনার ফাঁসি হতো না, কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি সরকারের আদেশ পালন করবেন না। সরকার যে গুলির আদেশ দিচ্ছে, নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে, সেনাপ্রধান তো সেই আদেশ ফলো করেন নাই। এবং তিনি এমন সেনাপ্রধান, তাকে যদি আপনি ওনার আগের সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে। বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে, ওনার একটা আলাদা সুনাম আছে, ওনার একটা আলাদা সম্মান আছে। সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত 9 মাসে, দ্যাট ইজ ভেরি 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 আনফরচুনেট। আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এরকম একটা কিছু হয়তো উনি আশা করেছেন। আজকে শুক্রবার, খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো, হ্যাঁ আজকে শুক্রবার, এবং আজকে হচ্ছে ডক্টর ইউনূস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন। তারা বাইতুল মোকাররমে ঐক্যবদ্ধ হন, তারা বিরাট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, সকল সুবর্ণাতিথিগণ, আসসালামু আলাইকুম। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত
দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভিডিওর মধ্য অংশে আপনারা সেনাবাহিনীর প্রধান এবং বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের যে সোহেল তাজ উনি কথা বলেছেন, কার কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সঠিক কথা কোনগুলো ব্যবহার করা হয়েছে।